স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের কাজ করতে বছরে $1 লাখ ফি। মেক্সিকোতে ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত 25। সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত 78। বিপর্যস্ত গাজা, বাস্তুহারা মানুষের স্রোত। এবার বিস্তারিত। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। এ কারণে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তেহরান বলেছেন এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। নিরাপত্তা পরিষদের গত শুক্রবারের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তার পরিষদে 15 সদস্যদের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, আর বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা আরও জানায়, গায়না ও দক্ষিণ কোরিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে বছরে $1 লাখ ফি দিতে হবে। ট্রাম্প প্রশাসন গত শুক্রবার ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছেন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনে এই ঘোষণা মার্কিন প্রযুক্তির খাতের জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে। দেশটির প্রযুক্তি কোম্পানিগুলো দারুণভাবে ভারতীয় ও চীনা কর্মীদের উপর নির্ভরশীল। চলতি বছরের জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা শুরু করেন। শুধু অবৈধ অভিবাসন দমন নয়, বৈধ অভিবাসন সীমিত করার লক্ষ্যে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে তার প্রশাসন। মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 60 জন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইস্তাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকটির। এই সময় ট্রাকটিতে প্রায় 50,000 লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশেপাশে অন্তত 30টি যানবাহনে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত 10 জন ঘটনাস্থলে মারা গেছেন। বাকি 15 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর। আহতদের মধ্যে 21 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 38 জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চালকের অদক্ষতা এবং উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা। সুদানে একটি মসজিদে ড্রোন হামলায় 78 জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের এল ফাসার শহরে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে দেশটির এক জ্যেষ্ঠ চিকিৎসকের বরাতে বলা হয়, সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় 70 জনের বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসি জানায়, এল ফাসার শহরে হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস কে দায়ী করা হয়েছে, তবে দলটি এখনও দায় স্বীকার করেনি। আরএসএফ এবং সেনাবাহিনী 2 বছরেও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত। স্থানীয় স্বেচ্ছাসেবক গ্রুপ ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ জানায়, আবু সৌক ক্যাম্পের মসজিদে এ হামলা হয়।
যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত। মসজিদের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এল-ফেসার শহরটি গত 18 মাস ধরে আরএসএফ এর অবরোধের মুখে রয়েছে, যা সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ অঞ্চল। 2023 সালে এপ্রিল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইট ছবি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে আরএসএফ এর সেনারা এই অঞ্চলটির চারদিকে দিয়ে এগিয়ে আসছে, যার মধ্যে আবু সৌক ক্যাম্প এবং ইউনিমিডের শান্তিরক্ষীর বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি এখন আরএসএফ বিরোধী যৌথ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘ অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান এই গৃহযুদ্ধে গণহত্যা সহ অন্যান্য ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় স্থল আক্রমণের তৃতীয় দিনে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সৈন্যরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বৃহস্পতিবার রাতভর ইসরায়েলি বোমায় কেঁপে ওঠে গাজায় মাটি। হাজার হাজার বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মানবিক কার্যালয় মুখপাত্র ওলগা চেরেভকো বলেন, গাজা সিটির পরিস্থিতি বিপর্যয়কর। আল জাজিরা জানায়, গাজা শহরের কেন্দ্রস্থলে ইসরায়েলি সেনাবাহিনী জড়ো হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনকে উপকূলীয় সড়কে নেমে আসতে বাধ্য করছে, যাতে তারা উপত্যকার প্রধান নগর কেন্দ্র থেকে তাদের তাড়িয়ে দিতে পারে। গাজা শহরের ড্রোন, যুদ্ধবিমান এবং রিমোট নিয়ন্ত্রিত রোবট থেকে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। জেনিনের কাছে অভিযানে সাংবাদিক ও চিকিৎসককে মারধর করা হয়েছে। 10 লাখ বাসিন্দার গাজা শহরে এখন 7,40,000 মানুষ আছে। গত 24 ঘন্টায় আরও 4 জন ক্ষুধায় মারা গেছে। এতে অনাহারে মৃত্যু বেড়ে দাঁড়ালো 435 জনের। অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণ গাজায় রাফায় বোমা হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে।